লম্বা হিয়া বড় একটা লাইনে আমি দাঁড়িয়ে আছি। ভাবছেন কি জন্য? আসলে চাকরির ইন্টারভিউ দিতে আসছি। অনেকক্ষণ পর আমার সিরিয়াল আসলো। বিসমিল্লাহ বলে ভিতরে গেলাম। হাই স্যার। হাই ম্যাডাম। হ্যালো। এখানে এসে বসো। স্যার প্রশ্ন করলো। কয়টা প্রেম করেছেন? স্যার বেশি না, মাত্র 12টা। ছ্যাঁকা কয়বার খেয়েছেন? মাত্র 13 বার। ডেটিং এ কয়জনের সাথে গেছেন? খুব বেশি না, 14 জন। তোমার চাকরি পাক্কা? সত্যি বলছেন স্যার? সত্যি। ইয়াহু, আমার চাকরি হয়ে গেছে। আমি এমন করে চিল্লানি দিলাম। হঠাৎ আম্মু এসে বলল, কি রে, আজকে স্বপ্নের মধ্যে হয়তো চাকরি খুঁজতে গেছিলি? হুম। আজকেও ইন্টারভিউ দিলি নাকি? হ্যাঁ আম্মু, ইন্টারভিউ না সেই রকম। বাবা, এসব ইন্টারভিউ তোর আমার জন্য না, এখানে পৌঁছাতে অনেক টাকা লাগে। আচ্ছা আম্মু, কেন আল্লাহ আমাদের বড়লোক করলো না? বাবারে, গরিব বলে আজ একটু শান্তিতে ঘুমাতে পারছিস। যে দেখ, যার যত টাকা তার তত চিন্তা। আম্মু, তোমার শরীর ঠিক আছে তো? চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। এবার উঠে পড় আর ব্রাশ করে নে। উঠতাছি। তারপর আম্মু চলে গেল আর আমিও উঠে পড়লাম। ব্রাশটা হাতে নিয়ে বাইরে চলে এলাম। ব্রাশ করতে করতে চলেন পরিচিত হয়নি। আমি হলাম আরিয়ান, বাবা মায়ের একমাত্র ছেলে। এবার ইন্টার প্রথম বর্ষ। লেখাপড়ার পাশাপাশি ছোট্ট একটা জব করি। আমার মা বাসায় কাজ করে আর বাবা, আমার যখন 15 বছর বয়স তখন আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আর তখন থেকে সংসারের হাল আমি ধরেছি। আমাদের কোনো স্থানে বাসা নেই, থাকি বস্তিতে। বাকিটা গল্পের মধ্যে জানবেন। মুখ ধুয়ে ভিতরে গেলাম। এখানে বস, আমি খেতে দিচ্ছি। আজ কলেজে যাবি? না আম্মু, এই ঝালমাখা ভাত খাবেন, সেজন্য আজ ওভারটাইম করে বাজার করব। সবার বাবা মা তাদের ছেলের ভবিষ্যৎ গড়ে দেয়, আর আমি নষ্ট করতেছি। আরে আম্মু, কি বলছো? আমার ভবিষ্যৎ আমি করে নিব ইনশাল্লাহ। তোর বাবার স্বপ্ন ছিল আমার ছেলে কখনো কাজ করে খাবে না। এক টুকরো কিছু রেখে যায়নি। আর বললেই হলো। একথা শুনে আম্মু মুখে কাপড় দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। আমি কি কিছু ভুল বলেছি? আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ভাবছেন নিজের মায়ের কাছে কেন গেল না? আসলে গেলেও কোনো লাভ নাই। আমি এর আগে অনেকবারই মানে জানতে চেয়েছি, কিন্তু প্রতিবার ফেল হয়েছি, তাই চলে আসছি। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখলাম কয়েকজন লোক মিলে একজনকে আচ্ছা মতো মারতেছে। আমি কাছে গেলাম। এ কি, এরা তো রনি। রনি আমার খুব ভালো বন্ধু, কিন্তু ও পুলিশে চাকরি করে। আমি গিয়ে মারামারি করে রনিকে বাঁচালাম। ধন্যবাদ বন্ধু। তবে ওরা মারতে চায় কেন? আসলে ওদের দলের লিডার মানে সালমানকে আমি অ্যারেস্ট করেছি, সেজন্য ওরা আমায় মেরে ফেলতে চায়। ওহ, এজন্য পুলিশের চাকরি খুব খারাপ। চল থানায়, সেখানে বসে কথা হবে। আরে আমার কাজ আছে। আরে চল না বেটা। কিন্তু কোনো কিন্তু না, চল থানায় বসে গল্প করব, তারপর তোর বাসায় যাব। ওকে। আমি পড়লাম মহাচিন্তায়। রনি আমার বাসায় যাবে। ওরা পুলিশ মানুষ, ভিআইপি খাবার ছাড়া ওরা খায় না। আর আমার বাসাতে তো কোনো কিছুই নাই, কেমনে কি করি? এই যে মিস্টার, এত চিন্তা কিসের? কারো পেমেন্ট পড়লে নাকি? প্রেম আবার আমার? কেন রে, তুই কি মানুষ না, নাকি তোর মন প্রাণ নেই? সব আছে, কিন্তু আজকের দিনে প্রেম করতে যেটা লাগে সেটা হলো টাকা। এই জিনিসটা আমার নাই। একদম ঠিক বলেছিস, টাকা ছাড়া আজকের দিন প্রেম নাই। তারপর রনির সাথে থানায় গেলাম। আচ্ছা দোস্ত, তুই আর্মিতে তো যেতে পারবি, তোর বডি স্বাস্থ্য ডপ একদম পারফেক্ট। ইচ্ছে তো আছে, কিন্তু অনেক টাকার দরকার হয় যে। আমি আছি কি করতে, তার জন্য আমি কিছু একটা করব। এরকম আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার বাসায় তো ঝালমাখা ভাত ছাড়া কিচ্ছু নেই, কিন্তু চিন্তায় পড়লাম। হঠাৎ রনি গাড়ি থামালো।
কিরে কি হলো, থামলি কেন? তুই বস, আমি একটু আসি। তারপর রনি বাজারের ভিতর থেকে ব্যাগে করে কিছু একটা আনলো। কি রে এগুলা? তুই দেখে নে। হিয়া বড় মাছ, তরকারি। আরে তুই এসব কেন করলি? দেখ বন্ধু, শুধু ডাকার জন্য হয় না, মনের ব্যথা বোঝার জন্য হয়ে থাকে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমি তোকে সাহায্য করছি না, বরং উপহার দিচ্ছি। আমি নিতে চাইলাম না, কিন্তু রনি জোর করলো। তারপর রনিকে বাসায় নিয়ে গেলাম। পুলিশ বাবু, আমার ছেলেকে ধরে আনছেন কেন? ও কি আবার মারামারি করছে? হ্যাঁ আন্টি, আর আমার প্রাণ বাঁচিয়েছে। মানে? আম্মু, ওর নাম রনি, আমার খুব ভালো বন্ধু। এসো বাবা, বসো। না আন্টি, এগুলো ভিতরে নিয়ে চলেন। আরিয়ান, এসব কি? আরে আম্মু, ও জোর করে এগুলো আনলো, আর ওনাকে আমাদের এখানে তোমার হাতের রান্না খাবে। হ্যাঁ আন্টি, খারাপ ভাববেন না প্লিজ। হুম। তারপর আমরা তিনজন মিলে রান্না করে মনের আনন্দে খাওয়া দাওয়া করলাম। এভাবে দিনটা রনির সাথেই কেটে গেল। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। আম্মু, আমি কলেজে গেলাম। বাবা, ভালো হয়ে যাস, আর রাস্তায় মারামারি করবি না, ঠিক আছে? ঠিক আছে। তারপর আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি রনি। কিরে রনি, কি খবর? এইদিকে একটু কাজ ছিল, তাই যাওয়ার সময় তোর সাথে দেখা করতে আসলাম। ও, আমি কলেজ যাচ্ছি। গাড়িতে বস, আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। তারপর রনির গাড়িতে বসলাম। হাজার হলে পুলিশের গাড়িতে করে চলে যাচ্ছি, ভাবটা আলাদা। দোস্ত, তুই তো গাড়ি চালানোর ট্রেনিং দিলি, আর সার্টিফিকেটও পাইলি। আমি কি ইচ্ছে করে করতে চাইছি? তুই জোর করলি। তাহলে একটা কার চালা। না রে, আমার ওই সেলসম্যানের চাকরি ভালো। এই তো কলেজে এসে পড়েছি। ওকে বন্ধু, বাই। বাই। তারপর হারামিগুলার কাছে গেলাম। হাই হারামি। হ্যালো হারামি টু। তারপর বল, তোদের কি অবস্থা? এই তো বন্ধু, চলছে। শুভ, সাগর, সবুজ শিয়া বাসিস, কিন্তু শালা কুত্তা মুমিন কই? কই আর থাকবে, ওই তো ময়নার দিকে হা করে তাকিয়ে আছে। ওই শালা মুমিন, বল। ময়নাকে যখন ভালোই বাসে তখন যে বলছিস না কেন? দর করে। ওকে আমি বলতেছি। না দোস্ত, তুই বললে যদি তার উপর ক্রাশ খাই, তখন আমার কি হবে? আরে কিছু হবে না। এই যে ময়না মিস, আমায় বলছেন? এখানে ময়না পাখি বলে অন্য কেউ কি আছে? বলেন। এইদিকে আসেন। আসলাম, এবার বলেন। এই হারামিকে দেখছেন? ওর নাম মমিন। ও আপনার জন্য একদম ফিদা। জানি, কিন্তু যে বলতে এসে ভয় পালিয়ে যায় সে কতটুকু ভালোবাসে সেটা আমি জানি। আরে আরে, সে তোমায় হারানোর ভয় বলতে পারছে না। এতদিন জানতাম ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আগে ভাগে প্রপোজ করে, আর আজ শুনলাম হারানোর ভয়ে প্রপোজ করে না। সবই কপাল। দূর, ও তোমাকে প্রপোজ করার পর যদি তুমি ওকে না বলে চলে যাও, তাহলে আমার বন্ধুটা খুব কষ্ট পাবে। তাই প্রপোজ না করে দূর থেকে ভালোবাসার মানুষকে দেখছে আর শান্তি অনুভব করছে। ঠিক আছে, কিন্তু একজন ভীতুকে আমি কেন ভালোবাসবো? মমিন, তুই প্রমাণ করে দে যে তুই ভীতু না। বন্ধু, আমায় সাহায্য করছিস নাকি ফাঁসাচ্ছিস? আরে বেটা, ঝটপট প্রপোজ করে ফেল, নয়তো পাখি উড়া যাইবো। বন্ধু, একটা ফু দে তো, আমার ভিতরে ভয় ঢুকছে, সরি সাহস ঢুকছে। ফুল তো নাই। হ্যাঁ, ইয়ে মানে নো প্রবলেম। ফুল নেই তো কি হয়েছে, কলম আছে তো, এই নে কলম আর কর প্রপোজ। তারপর মমিন কলম হাতে নিয়ে এক হাঁটু গেড়ে বসলো। আই লাভ ইউ আমার ময়না। আই লাভ ইউ টু। যা হারামিগুলা। ধন্যবাদ বন্ধু, বাই। বন্ধু, এই দিকে দেখ। কিরে? দেখ না, পরি। আমি তাকিয়েই তো হা করে গেছি। মনে হচ্ছে আমি মানুষ না, আমি পাথর। মনের মধ্যে বিনা তেলে লাড্ডু ফুটতেছে। কি সুন্দর টান টান কাজল কালো চোখ, মিষ্টি মাখা গোলাপের পাপড়ির মতো দুই ঠোঁট, আর ঠোঁটের মাঝে বিশাল পাহাড়ের মতো নাক, রেশমি কালো চুল,
মিষ্টি ভরা হাসিতেই গালে টোল পড়ে। এটা দেখে আমি ক্রাশ খেলাম। কিরে মূর্তির মতো দাঁড়িয়ে রইলি কেন? পরীকে দেখার সময় বেয়াদবি নট এলাও। এখানে পরি এলো কোত্থেকে? এই হলো পরীর রানী। সবার চোখ দেখা যায় না, এটা আমি জানি। বাপ রে বাপ, মেয়েকে দেখার সাথে সাথে এই কবি হয়ে গেলি? একে নিয়ে লিখবো কবিতা, আমি লিখবো গান। কাগজ কলম ফোলাবে তবু ফুরাবে না গান। শালা কবির জগৎ থেকে বেড়ে আয়। হঠাৎ আমার পাছায় কারো লাথি মারা অনুভব করলাম। পিছনে ঘুরে দেখি শালা সবুজ। কিরে কবি, তোর কবিগিরি গেছে নাকি আরেকটা দিন? না, দিতে হবে না, থাম। আরে মামু, মেয়েটা তো আমাদের দিকেই আসছে। কেলানি খেতে মনে হয়, পালা। সব শালারা পালালো আর আমি হা করে তাকিয়ে আছি। মেয়েটা এসে বলল, হাই। প্রথম দেখতেই হাতে হাত দেয়া, বাহ খুব ভালো। হ্যালো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই আমার হাত ছাড়েন। আই লাভ ইউ টু জানু মানু। আরে কি করছেন? ছাড় বলছি। আমার হুঁশ ফিরল। এ কি, আমি ওর হাত ধরে আছি আর ও আমায় আচ্ছা মতো গালি দিতে যাচ্ছে। যত সব ছোট লোকের বাচ্চা, ছি, আমার হাতটাই দুর্গন্ধ হয়ে গেল। ডিসগাস্টিং। মেয়েটা চলে গেল আর হারামিগুলাও আসলো। মামা একদম ফাটিয়ে দিয়েছোস। কিরে, কি হয়েছিল বলতো? ওই মেয়েটা তোর কাছ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তুই ওর হাত জড়িয়ে আই লাভ ইউ টু 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 বলতে লাগলি। ধুর, কেলেঙ্কারি হয়ে গেল। এবার কি করবি? এবার দেখ আমার কেরামতি। কি করবি? দেখতে থাক। ক্লাসের ঘন্টা বাজতেছে, চল ক্লাসে। তারপর ক্লাসে চলে গেলাম। কোন স্যারের ক্লাসে? রফিক স্যারের। বাপ রে বাপ, কাম সারছে। রফিক স্যারকে দেখে কলেজে সবাই ভয় করে। দোষ সাধু হয়ে যা। তারপর স্যার আসলো। স্যার আসা মাত্র ওই মেয়েটা দাঁড়িয়ে গেল যার হাত ধরে আমি টানছিলাম। বলো মিতু। তার মানে ওর নাম মিতু ডাইনি? স্যার, আজ আমার একটা ছেলে হাত ধরে টানাটানি করছে, এমনকি কিস করার চেষ্টাও করেছে কলেজের সবার সামনে। কি? কে সেটা? ওই তো ওই ছোট লোকের বাচ্চা। আরিয়ান দাঁড়াও। আমি তো শেষ, না জানি আজ কি হবে। হ্যাঁ স্যার বলেন। মিতু কি বলছে, এটা কি সত্যি? স্যার, ওকে কি জিজ্ঞেস করতেছেন? শাস্তি দেন। স্যার আমার কথাটা শুনেন। তখনই মাঝখানে সজীব নামে একটা ছেলে দাঁড়িয়ে গেল। স্যার, আমি নিজ চোখে দেখেছি মিতুকে সবার সামনে হাত ধরে টেনে কিস করতে চেয়েছিল। না স্যার, এটা মিথ্যা কথা। স্যার, এদের দলের লিডার এই ছোট লোক, এরাও সাথে ছিল। আমি তো অবাক হলাম। যখন একটা ঘটনা ঘটে তখন সজীব আসেনি, আর কি বলছে এসব? স্যার তখন তো সজীব ছিল না। স্যার দেখেন, বাঁচার জন্য এখন কত রকমের মিথ্যা বলে। না স্যার, আমি সত্যি বলতেছি। চুপ করো। অপরাধ করে আবার বড় বড় কথা, ছোট লোক কোথাকার। মিতু তুমি শান্ত হও, আমি দেখতেছি। আরিয়ান, এসব কি? হ্যাঁ স্যার, আমি এখন কেমন করে কলেজে মুখ দেখাবো? শান্ত হও মা। আমার কিছু বলার নেই। আমি গরিব বলে কেউ আমার হয়ে কথা বলে না। স্যার আমায় মাফ করে দেন, আর এমন ভুল হবে না। প্রথমবারের মতো মাফ করব, তবে এখানে এসে 10 বার কান ধরে উঠবস করো। কিন্তু স্যার। একদম ঠিক। কি আর করব, পুরো ক্লাস মিটুর দিকে, কারণ সে বড় লোকের মেয়ে। স্যারের পাশে যে কান ধরে 10 বার উঠবস করলাম। তারপর ক্লাস শেষ, মন খারাপ করে বাইরে চলে এলাম। হঠাৎ পিছন থেকে বলল, কিরে ছোট লোকের বাচ্চা, কেমন দিলাম? তোর সাহস কত বড়, তুই একটা ফকিরের ছেলে আমার গায়ে হাত দিস? বন্ধুদের ভালোবাসার খুব জোর, তাই না? আমি তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারবি না। আমি কিছুই বললাম না। মনটা খুব খারাপ লাগলো। ক্যান্টিনে গিয়ে বসলাম। তখন শিহাব, সবুজ, সাগর আসলো। মেয়েটার খুব অহংকার,
ওর অহংকার হবে না কি তোর হবে? এই শহরের বিশিষ্ট বিজনেসম্যানের একমাত্র মেয়ে। বাদ দে তো, ওরা বড় লোক, ওদের ক্ষমতা অনেক। তারপর বাকি ক্লাস আর করলাম না, বাসায় চলে আসলাম। কি রে বাবা, আজ চলে এলি যে? এমনি আম্মু। বল কি হয়েছে? আম্মু, আমরা গরিব বলে কি সব জায়গায় নির্যাতিত হব? হ্যাঁ বাবা, গরিব সবার দুশ্মন, কেউ দেখতে পারে না। কিন্তু কি হয়েছে বলবি তো? কলেজে একটা বড় লোকের মেয়ে আছে, খুব অহংকার। ও, এটা সবারই থাকে। তুই ওদিকে মন দিস না, যে তোর সব থেকে বড় শত্রু হবে, সময় ঠিক সেই তোর সব থেকে কাছের মানুষ হবে। হুম। মন দিয়ে তুই পড়াশোনা কর, তাহলে একদিন তুইও বড়লোক হতে পারবি আর ওদের পাল্টা জবাব দিতে পারবি। হ্যাঁ আম্মু, আমি পড়াশোনা করব মন দিয়ে। যা গোসল করে নে। তারপর গোসল করলাম, আজান দিল, নামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। কিন্তু শুয়ে থাকলে হবে না, আমার কাজে যেতে হবে। উঠে কাজে চলে আসলাম, রাত 8টা পর্যন্ত কাজ করে বাসায় ফিরলাম। বাবা, একটু খাওয়া দাওয়া করে নে। না আম্মু, খেয়ে আসছি। ও, তাহলে পড়তে বস। ঠিক আছে। তারপর রুমে যেয়ে বই খুলে পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত 12টা বেজে গেল। এবার চোখ আস্তে আস্তেই বন্ধ হয়ে আসতে লাগলো, তাই বই বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ছুটলো। কি হয়েছে, ডাকো কেন? কটা বাজে তোর খেয়াল আছে? কলেজে কখন যাবি? কেবল তো রাত হলো। রাত হলো না, দুপুর হলো। কি? কি? না জি, ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ। আমি ঘড়ির দিকে তাকিয়ে তো অবাক। ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট সময় আছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে মুখে ব্রাশ দিয়ে এপার এক ঠেলা আর ওপার এক ঠেলা, ব্যাস হয়ে গেল মুখ ধোয়া। ব্যাগটা নিয়ে দৌড় দিলাম। আরে, খেয়ে তো যা। না আম্মু, প্রথম ক্লাস খুব ইম্পর্টেন্ট, মিস করলে সর্বনাশ হবে। যা, ভালো হয়ে যাস কিন্তু। ওকে আম্মু। তারপর উড়াধুরা দৌড় দিলাম কলেজের মুখে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। সে আমায় তুলেই ঠাস ঠাস করে দুগালে দুটো চর বসিয়ে দিল। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! সরি মিতু, আমি ইচ্ছা করে করিনি। কি, তুই আমার নাম ধরার সাহস কই পেলি? ক্লাসমেটকে তো নাম ধরে ডাকতে হয়। তোর মতো ফকিন্নি আমার ক্লাসমেট? ছি ছি, দূরে সরে দাঁড়া, গা থেকে পচা গন্ধ বের হচ্ছে। ওয়াক! দেখুন মিস, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? কি, তুই আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ করলাম, কি করবেন? দেখ কি করি। সজীব, আয় সজীব। হ্যাঁ মিতু, বলো। এই ছোট লোকের বাচ্চাকে আচ্ছা মতো ধুলাই করো তো। মিতু কথা বলার সাথে সাথে সজীব আমার নাক বরাবর ঘুষি মারলো। আমি ছিটকে একটু দূরে গিয়ে পড়লাম। বিনা অপরাধে কেউ আমায় মারলো, আমার খুব রাগ ওঠে। শুধু আমাকে না, যে কাউকে বিনা অপরাধে মারলে আমার মাথা গরম হয়ে যায়। এবার তাই হলো। হাট মুড বুঝে সজীবের গাল বরাবর আমিও ঘুষি দিলাম। সজীব ঝুলনা সামলাতে পেরে মৃত্যুর পায়ের কাছে গিয়ে পড়লো। এবার আমাদের মারামারি দেখে স্যার এসে গেল। স্যারকে আসা দেখেই মৃত্যু শুরু করলো তার অভিনয়। স্যার, স্যার আমায় বাঁচান, ওই গুন্ডাটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। কি বলছো? হ্যাঁ স্যার, আমি কলেজে আসছিলাম, হঠাৎ গেট দিয়ে এসে আমায় ধরে আমার জামা কাপড় খুলতে চেয়েছিল। এটা দেখে সজীব আমাকে বাঁচাতে আসে, আর এখন ওই গুন্ডাটা তাকেও মারছে। আমি তো একদম ফুল আবুল হয়ে গেছি। মেয়েরা এত অভিনয় কেমনে করে? আরিয়ান। জি স্যার, এসব মিথ্যা কথা। আর কত মিথ্যা বলবে তুমি? স্যার আমায় বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। স্যার, ওই ছোট লোকের কথা শুনবেন না। স্যার, এরা আমায় ফাঁসাচ্ছে। হ্যাঁ ভাই, স্যার আমায় থাপ্পড় মারলো, আমি গালে হাত দিলাম। স্যার বিশ্বাস করেন, নয়তো এই আশেপাশে অনেক ছাত্রছাত্রী ছিল, তাদের জিজ্ঞাসা করেন। এই, তোমরা কি আরিয়ানকে মৃত্যুর কাপড় খোলার চেষ্টা করতে দেখেছো? আমি ভাবলাম হয়তো এদেরও ছিল আমি বাঁচবো এই মিথ্যা অপবাদ থেকে, কিন্তু ঘটনা উল্টা ঘটলো।
হ্যাঁ স্যার দেখেছি। আমি তো শেষ। আল্লাহ, এরা কয় কি? এত বড় সত্যিকে এত বড় মিথ্যা বানিয়ে দিল। কি আরিয়ান, জি স্যার। কি বললো সবাই? স্যার আর হবে না। সবার কাছে হাত জোর করে মাফ চাও। আমি হাত জোর করে বললাম, সরি বন্ধুরা, আমায় মাফ করবেন। চোখের পানি মুছে ওখান থেকে চলে আসলাম। সব দুঃখের সুখ পাওয়ার জন্য জায়গা নাকি বন্ধুর কাছে। সেজন্য আমার দুঃখ নিবারণ করার জন্য বন্ধুদের কাছে গেলাম। আমি ওদের পাশে বসতে যাব, তখনই চল সবুজ। চল। এই তোরা কই যাস? শোন, কারো কোনো পাত্তা নেই। সবুজ শোন না। সরি ভাই, আমরা খারাপ তো খারাপই থাকি, আর আপনার মতো এত ভালো ছেলের দরকার নেই। আরে কি হয়েছে তোদের? শোন, পায়ে ধরি প্লিজ, আমাদের ডিস্টার্ব করবেন না। আমি বুঝলাম না এদের আবার কি হলো। শালা বন্ধুরাও বিপদে পাশে থাকে না। আমি মন খারাপ করে বটের গাছের গোড়ায় বসলাম। তখন কিরে, কেমন লাগছে? তুই হ্যাঁ, তোর সব থেকে বড় শত্রু। এখানে কি চাস? কিচ্ছু না, কিন্তু কিছু শোনাতে আসছি। আমার মুড ভালো নেই। তোর দুঃখের সময় তোর বন্ধুরাও তোর পাশে নেই। আহা। আমার বন্ধুরা সবসময় আমার পাশে থাকবে। না, আর কখনো থাকবে না। তুই কেমনে বলতে পারছিস? কারণ আমি নিজেই তোর বন্ধুদের মধ্যে ঝাল ছিটিয়েছি। আহা। কি? জি, মিস্টার ফকিরের ছেলে। কেন করলি এসব? তুই আমার ডার্লিং এর গায়ে হাত দিছোস। ডার্লিং? ও, ওই অহংকারী মৃত্যু। ইয়েস, সেই দিন ক্লাসে তোকে কেস খাওয়ালাম। আমি ভাবছিলাম হয়তো তুই ভালো হয়ে যাবি, কিন্তু না, তুই আরো খারাপ হচ্ছিস। আমি কি করলাম? এখন থেকে আমি কি করব সেটা দেখ। আমার বন্ধুদের কি করেছিস? বেশি কিছু না, শুধু আমার নতুন সিম থেকে তোর সব বন্ধুদের মেসেজ দিয়েছি আর বলেছি যে আমি আরিয়ান, আর এটা আমাদের গোপনীয় নাম্বার। তারপর ব্যাস ইচ্ছা মতো বকলাম, অনেক খারাপ কথাও বললাম। তোর বন্ধুদের কাছ থেকে তোর প্রতি বিশ্বাস তুলে নিলাম। তোকে আমি ছাড়বো না। এখন তোকে ইউজ করে আমি মৃত্যুর বিএফ হব, আর তারপর শহরে টপ বিজনেসম্যান। সত্যি কতদিন বালি চাপা দিবি? একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে। ততদিন আমি মৃত্যুর সমস্ত সম্পত্তির মালিক হব। আমি সব মৃত্যুকে বলবো। যা যা, এক্ষুনি বল, আমি তো এটাই চাই। ওকে ডিয়ার, বাই। সজীব চলে গেল। আমি ভাবছি এখন আমি কি কিছু করতে পারবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আর কেন করব? যে আমায় অপমান করে, অবহেলা করে, ঘৃণা করে, তার জন্য আমি কেন করব এসব ভাবছিলাম। কলেজে সবাই আড্ডা দিতে ব্যস্ত, কেউ প্রেম করে, কেউ আবার মেয়ে পটায়, কিন্তু আমি একা। পুরো কলেজ আমার বিপক্ষে। আমি কি অপরাধ করেছি যে সবাই আমার সাথে এমন করে? গরিব হওয়া কি এতই অপরাধ? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তখনই পাশ থেকে হাই, হ্যালো। আমি হলাম রিয়া। ও, আমি আরিয়ান। কলেজে সবাই আমার বিরুদ্ধে। জানি। আর আপনি কেন এখানে এলেন? ধরে নিতে পারো আমি তোমার পক্ষে। হাহা, হাসালেন। গরিবের পক্ষে কেউ থাকে না। যান, চলে যান। শুনো, কলেজের সবাই তোমার বিপক্ষে কেন বললো জানো? আমি গরিব বলে? হ্যাঁ, রিয়ার বাবা এই কলেজে ওদের সবার খবর দেন। ওহ, আচ্ছা চলো, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকে বন্ধুদের পাশে বসতে যাব, তখন দেখলাম আমি যেখানে বসতাম সেখানে সজীবকে বসিয়েছে। কি আর করার, কিছু না বলে সবার পিছনে গিয়ে বসলাম। তারপর ক্লাস করে বাসার দিকে চললাম। গেট দিয়ে বেরিয়ে হঠাৎ পিছন থেকে মৃত্যু ডাকলো। আমি শুনেও না শোনার ভান করে হাঁটতেই থাকলাম। এই ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না? আমি এবার থামলাম। মৃত্যু এসে কথা না বলেই আশ্বাস করে 3টা লাগিয়ে দিল। আমি তো কিছুই বুঝলাম না, কি হলো? আমায় মারলেন কেন? কেন মারলাম জানিস না তুই? জানি না বলেই তো বলছি। আমি এটাই ভাবছি, তোকে এত অপমান করার পরেও তুই কোন সাহসে আমায় লাভ লেটার দিস? কি লাভ লেটার?
এমন ভাব করছিস যেন কিছুই জানিস না, ছোট লোকের বাচ্চা। আমি তো কিছুই বুঝতেছি না। একটু পরে সব বুঝে যাবি। মানে? স্যারের কাছে বিচার দিলে শুধু একটু বকেই ছেড়ে দেয়, সেই জন্য আজ আমি তোর বিচার করব। দেখেন, আমি কিছু করিনি। তখন পাশ থেকে সজীব মুচকি মুচকি হাসছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা সজীবের কাজ। আমি সজীবের দিকে তাকিয়ে হঠাৎ পিছন থেকে এসে আমার ঘাড়ে কি যেন একটা আঘাত করলো। আমি দূরে যেয়ে দাঁড়ালাম। তারপর পিছন ফিরে দেখি কয়েকজন গুন্ডা হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো রাগ উঠে গেল। তোরা কি পুরুষ নাকি মহিলা? ওদের একজন। চল দেখা যাক কে পুরুষ আর কে মহিলা। পুরুষ হলে আমাকে সামনে থেকে আক্রমণ কর, আয়। তারপর শুরু হলো মারামারি। ওরা 3-4 জন ছিল, সেজন্য একটু সহজেই পেরে উঠলাম। কিন্তু পেছন থেকে সজীব একটা রড নিয়ে আমার মাথায় বাড়ি মারলো। আমি মাথা ধরে বসে পড়লাম। কিরে ফকিরের ছেলে, খুব তো বললি তুই নাকি মহামানুষ, তাহলে এখন মাটিতে পড়ে আছিস কেন? আমি কথা বলতে চেয়েও পারলাম না। ধপাস করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু বলতে পারবো না। গান ফেরার পর নিজেকে একটা বন্ধ করে আবিষ্কার করলাম। মাথাটা প্রচুর ব্যথা। আশেপাশে তাকিয়ে দেখি এরা তো হাসপাতালের মতো দেখাচ্ছে। কি, আমি হাসপাতালে আসলাম কেমনে? তখনই রিয়া আসলো। আমি এখানে কেমনে আসলাম? আমি এনেছি। কলেজ থেকে বাসায় যাবার সময় দেখি তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছো। ও, আমার আম্মুকে কিছু বলছো? না, এখনো বলিনি। ভালো করছো। আচ্ছা, তোমার কি হয়েছিল আর কারা তোমায় এভাবে মেরেছে? গরিবদের তো সবাই মারে। বলো প্লিজ। কে আবার? মিতু? মিতু কিন্তু একটু বেশিই করছে। কিছু করার নেই, আমি যে গরিব সহ্যই করতে হবে। কিন্তু তাই বলে এত? কিন্তু সজীব প্ল্যান করে আমায় ফাঁসাচ্ছে। কেন? আমি জেনে গেছি সজীব সম্পত্তির লোভে মিতুর বিয়ে হবে, প্রেমের অভিনয় করবে। কি? আর এজন্য আমার মিতুর চোখে খারাপ বানাচ্ছে। ঠিকই আছে, এমন অহংকারী মেয়ের সাথে এমনই হওয়া উচিত। যাক, বাদ দাও। এখন কটা বাজে? দুপুর 3টা। কি? নিশ্চয় আম্মু খুব চিন্তা করতেছে। তুমি এত আম্মু আম্মু করছো কেন? এই পৃথিবীতে আম্মু ছাড়া আমার কেউ নাই। ও, আমার এখন বাসায় যেতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি বিল দিয়ে আসি। তারপর আমি আর রিয়া হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। ধন্যবাদ। হা হা, কেন? এই তো আমার জন্য এত কিছু করার জন্য। আরে কি বলছো? বন্ধুর জন্যই তো বন্ধুই করবে। তোমাকে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তবে কোনোদিন যদি বিপদে পড়ো শুধু একবার হলে আমায় ফোন করবা। বিপদে পাশে থাকা বন্ধুটাই সব থেকে বড় উপহার। আচ্ছা বাই, আমার এদিক দিয়ে যেতে হবে। বাই, কাল কলেজে দেখা হচ্ছে। তারপর বাসায় চলে আসলাম। দরজা খুলে ভিতরে গেলাম, যে দেখি আম্মু বসে আছে। আম্মু, কি করছো? ওই ছিলি এতক্ষণ? হ্যাঁ, না, বন্ধুদের বাসায়। আম্মুকে বলা যাবে না, নয়তো আম্মু আরো ভেঙে পড়বে। এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? আরে আম্মু, ওটা তেমন কিছু না। বল। বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম, হঠাৎ পড়ে যেয়ে একটু কেটে যায়। একটু কাটলে কি কেউ ব্যান্ডেজ লাগায়? আরে আম্মু, বন্ধুদের মন তো বুঝো। আমি বললাম একটুকু কাটাতে কিছু হবে না, তারা শুনলই না, জোর করে ব্যান্ডেজ লাগালো। সত্যি তো? আরে আম্মু, কেন তোমার মিথ্যা বলতে যাব? কিন্তু আমার কেন মন জানি মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। না আম্মু, আমি সত্যি বললাম। খাইছিস? না। কি, বন্ধুদের বাসায় গেছিস অথচ খেতে দেয়নি? মানে হ্যাঁ, দিয়েছে, কিন্তু তোমার হাতে না খেলে আমার পেট ভরে? বলো। আচ্ছা চল। তারপর আম্মুর সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম। কাজে যেতে আজ একটু দেরি হয়ে গেছে। কিরে আরিয়ান, আজ দেরি হলো কেন? সরি বস, আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্য। ওহ, যা, কাজে মন দে। আমি কাজে লেগে গেলাম, মন দিয়ে কাজ করে যাচ্ছি। হঠাৎ, কিরে ছোট লোকের বাচ্চা,
এখানে কি করছিস? হো, সেলসম্যান, একটা দোকানের সেলসম্যান। দেখেন, এটা কলেজ না, এটা বাজার। বাজার বলে কি তুই বড়লোক হয়ে গেছিস? ফকির কোথাকার। তোদের মতো ছোট লোকের বাচ্চাদের এটাই ঠিক চাকরি। আমি কথা না বলে চলে যেতে লাগলাম। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? আমি এখানে কথা বলছি আর তুই চলে যাস? দেখেন, এখানে আপনার কথা শুনতে আসিনি, এখানে আমি কাজ করতে আসছি। কি? আমার মুখে মুখে তর্ক? দাঁড়া। এটা কলেজ না যে স্যারকে বলে আমায় বকা শোনাবেন। দেখবি আমি কি করতে পারি। তোকে চাকরি থেকে এক্ষুনি তাড়াতে পারি। রিজিকের মালিক আল্লাহ। তোর পটর পটর কথা হইছে। দাঁড়া। এই ম্যানেজার, ম্যানেজার, এই ছোট লোকের বাচ্চাকে এক্ষুনি চাকরি থেকে তাড়িয়ে দাও। এখানেও কি আপনার বাবার হুকুম চলবে? চুপ কর তুই। বড়লোক হয়েছে বলে কি সবার সাথে সব জায়গায় নির্যাতন করবে? গালে হাত দিয়ে হা হয়ে গেলাম। জানিস আমি কে? সরি ম্যাডাম, আসলে নতুন তো সেজন্য। আমি এই মার্কেটের মালিকের একমাত্র মেয়ে। সরি ম্যাডাম, মাফ করবেন। এই ছোট লোকটাকে এক্ষুনি এখান থেকে বের করো, নয়তো তোমার চাকরি যাবে। ওকে ম্যাডাম। এই আরিয়ান, তুমি যাও, আর তোমার কত বেতন হবে সেটা নিয়ে নিও, আর কোনোদিন কাজে আসবে না। আমি আর কিছু বললাম না, বেতনটা নিয়ে চলে আসলাম। আমার চাকরি গেছে, এটা আম্মুকে বলা যাবে না, আর তাই এই মুহূর্তে বাসায় যাওয়া যাবে না। কিন্তু কোথায় যাব? হ্যাঁ, রনির কাছে যাব। যেই ভাবা সেই কাজ। টং টং হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে চলে গেলাম। কি রে, হঠাৎ এই সময় মন খারাপ করে? আমি যে রনির সামনের চেয়ারটায় বসলাম। কি রে, কথা বলিস না কেন? ভাই রে, আমি শেষ। কেন, কি হয়েছে বলবি তো? আমার জীবনে একটা শাকচুন্নি এসে সব শেষ করে দিচ্ছে। লাভ কেস নাকি রে? লাভ মারাচ্ছে। ও তো আমায় দেখতেই পারে না। আচ্ছা, আমার পুরনো ঘটনা খুলে বলতো। তাহলে শোন, আমি রনিকে সব বললাম। হ্যাঁ? তুই হাসছিস? হাসিও পাচ্ছে, আবার কষ্টও হচ্ছে। হুম তাহলে হাত ধরা থেকে এসব শুরু? হুম। মেয়েটা খুব অহংকারী, তবে তবে কি? এই মেয়েটাই তোর বউ হবে। কি বলছিস? পাগল হলি নাকি? আমি ঠিকই বলছি। যে মেয়েটা আমায় দু চোখে দেখতে পায় না, সবসময় দেখে ঘৃণা করে, সে আমার বউ, কোন দুঃখে হবে? হবে হবে, এরকম কাহিনী আমি অনেক শুনেছি। প্রথমে ঘৃণা, তারপর ভালো লাগা, আর তারপর আসল কেস। মজা করা বাদ দে। তখনই বাইরে থেকে একটা বৃদ্ধ লোক বলল, আসতে পারি সাহেব? হ্যাঁ, আসেন। সাহেব, আমার নাম রহিম মিয়া। হ্যাঁ বলেন, কি সাহায্য করতে পারি? আমার একটা মেয়ে আছে, তার নাম নীলা। আজ কলেজে যাওয়ার সময় কারা যেন ওকে কিডন্যাপ করে, আর এখন আমায় ফোন করে অনেক টাকা চায়। আমি গরিব মানুষ বাবা, এত টাকা কই পাবো? আচ্ছা ঠিক আছে। তখনই রনির ফোন বাজতে লাগলো। হ্যালো। ওপাশ থেকে ইয়েস স্যার। ওপাশ থেকে কি বলছে বোঝা যায় না। ওকে স্যার। কি রে, কার ফোন? হাইকমান্ড এখানে আসছে, আর তাকে নিতে আমায় যেতে হবে। কিন্তু এ আঙ্কেলের কেন? সেটাই তো ভাবছি। হ্যাঁ, পাইছি। কি? তুই যা আঙ্কেলের সাথে। আমি? হ্যাঁ, তুই আমার চেয়েও মারামারি বেশি পারিস। কিন্তু প্লিজ না করিস না। ওকে। এক কাজ কর, আমি একটা এখানকার অফিসারের কার্ড তোকে দিচ্ছি, তোর যেটাই সাহায্য লাগবে নিতে পারিস, আর আমার বাইকটাও নিয়ে যা। ওকে। তারপর রনি একজন অফিসারের কার্ড আমায় দিয়ে দিল। আমি আঙ্কেলকে নিয়ে বেরিয়ে পড়লাম। আঙ্কেল যে নম্বরে কল দিছিল সেটা কি আছে? হ্যাঁ আছে বাবা। এখনই ওই নম্বর বের করেন। এই তো বাবা। আমি কন্ট্রোল রুমে ফোন দিলাম। হ্যালো, কন্ট্রোল রুম বলছি। আমরা কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম, আমি থানা থেকে অফিসার শফিক বলছি। হ্যাঁ বলুন স্যার। আমি একটা নম্বর বলছি, এই মুহূর্তে কোথায় আছে বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই। 0131604235। জি স্যার, এই মুহূর্তে সাভারে গণবিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। ধন্যবাদ। ওয়েলকাম। তারপর আমি আঙ্কেলকে নিয়ে সেখানে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে একটা পিঁপড়াও নেই। তবে কি ভুল জায়গা বললো? কিন্তু এটা কি করে হতে পারে?
কন্ট্রোল রুম কখনো মিথ্যা বলে না। তারপর এটা নয় তো যে এখানে ছিল কিন্তু এখন নেই। আঙ্কেল, এই জায়গা ভালো করে খুঁজেন, কিছু না কিছু তো অবশ্যই পাবো। তারপর আমি আঙ্কেল জায়গাটা ভালো করে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা জিনিস পেলাম, সেটা হলো ক্রেডিট কার্ড, কিন্তু এটা বাংলাদেশি বলে মনে হচ্ছে না। বাবা, এই তো, এটা কি? আরে এটা তো সিম কার্ড। বাবা, আমার মেয়েকে বাঁচাও। ইনশাল্লাহ, তারপর আপনার মেয়ের কিচ্ছু হবে না, চলেন। তারপর আঙ্কেলকে নিয়ে চলে গেলাম সিমের অফিসে। হ্যালো স্যার। হাই, আচ্ছা আমার কাছে একটা সিম আছে, আপনার কি বলতে পারেন এটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে? ইয়েস, তবে ওর নাম্বার লাগবে। ওকে, এই সিম আমি আমার মোবাইলে তুললাম। এই নেন নম্বর 01222222। হ্যাঁ স্যার, একটা বৃদ্ধ লোকের নামে রেজিস্ট্রি করা আছে, তার নাম হলো রফিকুল ইসলাম। না না, একজন বৃদ্ধা বয়স্ক ব্যক্তি কখনো কিডন্যাপ করতে পারে না, এটার সাথে কোনো একটা ঝামেলা আছে। কি করব বুঝতে পারছি না। আচ্ছা, শফিকুল ইসলামের ফটো দেখান তো। ইয়েস। এ কি, এ তো একদম বয়স্ক, প্রায় 70 থেকে 80 বছর বয়স হবে। একজন 80 বছরের বৃদ্ধ লোক কি করে কিডন্যাপ করতে পারে? স্যার, এটাও তো হতে পারে, ওটা অন্য কারো মোবাইল। হ্যাঁ ঠিক, পুলিশকে বোকা বানানোর জন্য একজন বৃদ্ধ লোকের মোবাইল ইউজ করে। আর এটা দিয়ে সবার কি হলো স্যার? যদি এটা দিয়ে আপনাকে ফোন করে তাহলে নিশ্চয়ই তার সঙ্গীকেও ফোন করেছে। 1 মিনিট। আরে বাহ, কি হলো? এ তো জল না চেতেই পানি। মানে হলো এই ফোন যার কাছে ছিল সে অনেক কয়টা নম্বর সেভ করছে, আর সবগুলো নাম দিয়ে। তার মানে এরা অনেক কয়েকজন লোক মিলেই কাজটা করছে। হ্যাঁ, হতে পারে, এটা তো ছেলে মেয়ে উভয় হতে পারে। তার মধ্যে নাম আছে দুলাল, কাঞ্চন। কাঞ্চন কি ছেলে নাকি মেয়ে? একটা হিন্দি ফিল্মে নাম শুনেছি, সেখানে ছেলে ছিল, তার মানে এটাও ছেলে। তবে কাঞ্চন নামটা যেন কোথাও দেখছি। কোথায় কোথায় মাথায় চুলকাতে চুলকাতে পায়চারি করতে লাগলাম। হ্যাঁ, ক্রেডিট কার্ড। আমি ক্রেডিট কার্ড বের করে দেখি, হ্যাঁ এখানেও কাঞ্চনের নাম। আচ্ছা ম্যাডাম, এই কাঞ্চনের নম্বরটা একবার চেক করবেন তো। ইয়েস। আঙ্কেল চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। স্যার, এই নাম্বার এখনো চালু আছে, আর ওরা একটা বাগানের মধ্যে আছে। সেই জায়গার নাম কি? কোলাকাটা বাগান, সবাই সেটাকে কাটাবাড়ি বলে। সেটা আবার কোথায়? এখান থেকে বেশি দূর না। কাটাবাড়ি, কাটাবাড়ি। স্যার, এই ক্রেডিট কার্ড আপনি কোথায় পেলেন? এটাই কাঞ্চনের, মানে আসামির। এই কার্ড তো ইন্ডিয়ান। মানে? হ্যাঁ, এটা শুধু ইন্ডিয়াতে ব্যবহার হয়। আপনি কি ঠিক বলছেন? হ্যাঁ একদম, এই দেখেন সব ডিটেলস। তারপর সে আমার সব ডিটেলস দেখালো। ইন্ডিয়ান কার্ড এখানে কেন? যেটা শুধু ইন্ডিয়াতেই ব্যবহার হয় সেটা বাংলাদেশে কেন আনবে? আবার ইন্ডিয়ান নামের সাথে মিল কিছু একটা তো অবশ্যই আছে। স্যার প্লিজ আমার মেয়েকে বাঁচান। চলেন। স্যার, একা যাবেন না, জায়গাটা খুব মারাত্মক। মরলে দেশের জন্যই মরবো। তারপর বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আঙ্কেল, এই নেন আমার ফোন, আর এই নেন মাইক্রোফোন, এটা কানে দেন। মাইক্রোফোন মানে কানে যেগুলো দেয় সেগুলো রনির বাইকে ছিল। আমার ফোনে কেউ কল দিলে আমার এটা দিয়ে বলবেন, আপনি এটা নিয়ে কথা বললে আমি শুনতে পারবো। ওকে। কেউ এদিকে আসতে লাগলে আপনি লুকিয়ে যাবেন। ঠিক আছে বাবা, সাবধানে যেও বাবা। আমার কিছু হবে না আঙ্কেল, চিন্তা করবেন না, আসি। তারপর আমি আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম। আড়ালে লুকিয়ে দেখি এখানে অনেক লোক, আর মাঝখানে একটা বিশাল ট্রাক আছে। আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। আড়ালে লুকালাম, দেখি একজন এদিকে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। কাছে আসা মাত্রই আমি বেরিয়ে ওর মুখ আর গলা ধরে মুসরান দিলাম, আর ওকে টেনে আড়ালে আনলাম। কারণ এতগুলোর সাথে লড়তে হলে আমার অস্ত্রের প্রয়োজন হবে, আর এদের কাছে অনেক অস্ত্র। ওর কাছ থেকে সব অস্ত্র নিলাম। একটা চাকু নিলাম, একটা বুলেট প্রুফ জ্যাকেট, আর কিছু না। চাকুটা খুব ধারালো, এটা দিয়ে আমার কাজ চলবে। তারপর একটু সামনে গেলাম। আর একটা শিকার, তার কাছে বন্দুক আছে, তাই একটু সাবধানে। যে পায়চারি করছে সামনে আবার পিছনে। যখন সে সামনে যেতে লাগলো তখনই আর একটু সামনে গেলাম। আর তারপর যখন সে পিছনে ঘুরে আমার কাছে আসলো, আমি ঝোপের ভিতরে লুকিয়ে আছি। পিছনে এসে আবার যখন সামনে ঘুরলো তখন আমি লাফ মেরে উঠে ওর গলায় চাকু বসালাম।
ক্লাসে স্যার বলছিল মানুষের শ্বাসনালী হচ্ছে মেন, ওটা কেটে গেলে সে আর কথা বলতে পারে না। আমি এটাই কাজে লাগালাম, কারণ একজন কথা বললে সবাই অ্যালার্ট হয়ে যাবে আর আমার কাজটা আরো কঠিন হয়ে যাবে। এখন যাকে মারলাম তার কাছে বন্দুক, কয়েকটা বোম আর একটা চাকু আছে। আমি শুধু চাকু আর বোমা নিলাম, কারণ বন্দুক আমি ততটা ভালো চালাতে পারি না। 2 হাতে 2টা চাকু। এবার সামনে পা বাড়ালাম। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বাবা, বলো। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। চিন্তা করবেন না, আমি থাকতে নীলার কিছু হবে না। তাই যেন হয়। আচ্ছা, আপনি সাবধানে থাকেন। ঠিক আছে। এবার আমি আবারও শুরু করলাম আমার কাজ। এবার মারতে মারতে প্রায় সবাইকে মারা শেষ। আমি ট্রাকের কাছে এসে গেছি। এ কি, ট্রাক ভর্তি মেয়ে? মানে এরা টাকার জন্য কিডন্যাপ করেনি, পাচার করার জন্য কিডন্যাপ করছে। হ্যালো আঙ্কেল। বলো বাবা। আপনার মেয়ে কি ড্রেস পরেছিল? ব্লু কালারের জামা। কিন্তু এখানে তো কেউ ব্লু কালারের ড্রেস পরা নাই। কি, তার মানে আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে? দেখেন, এখন ভেঙে পড়ার সময় না, বিশ্বাস হারাবেন না। যদি এরা পাচারের জন্য কিডন্যাপ করে থাকে তাহলে কাউকে এরা মারবে না, আপনার মেয়েকেও না। তাহলে আমার মেয়ে কোথায়? কোথাও না কোথাও তো আছেই। আমার মেয়ে। আমি খুঁজতে লাগলাম। এর আসল অপরাধী কে? ট্রাকের পিছনে যেয়ে তো আমি অবাক, এক বিশাল দেহের পালোয়ান দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলে তো আমায় তুলে আছাড় মেরেই মেরে ফেলবে। সাথে আরো 2 জন আছে। না, এভাবে হবে না। শক্তি দিয়ে এদের সাথে পারা যাবে না, বুদ্ধি কাটাতে হবে। আমি দেখলাম কিছু কাঠ পড়ে আছে, ওটা হাতে নিয়ে গাছের মরা পাতার উপর জোরে বাড়ি দিলাম। সাথে থাকা 2 জন এদিকে ঘুরলো, আমি আবার বাড়ি দিলাম। এবার এদিকে আসতে লাগলো। আমি সেখানে 2-3টা বোমা পাতাতে ঢেকে রেখে সরে চলে আসলাম। ওরা ওখানে আসা মাত্রই ফটাস করে বোমা ফেটে গেল। এখন শুধু শালা হাতি বাকি আছে, কিন্তু এর সাথে তো পেরে ওঠা খুব কঠিন। তবুও সামনে গেলাম। লোকটা বলল, कौन है तू? क्या हुआ? শালা ছোটকালে কত হিন্দি ঝাড়লাম, আর আজ আমায় ঝাড়ছিস? साले बोलता नहीं क्यों? তুই কন হেবে? मैं कांचन हूँ। तू कौन है? তার মানে এই শালা কাঞ্চন। तुझे हिंदी आता है? হ্যাঁ কিউ, তুঝে বাংলা নেই আতা? नहीं, आई हेट बांग्ला। শালা বাংলাকে অপমান করছিস। আমি চাকু বের করে শালার গলায় বরাবর মেরে দিলাম। সে গালে হাত দিয়ে একাতে আমায় মারল ঘুষি। শালা গন্ডারের মতো এত শক্তি যে আমি 10 হাত দূরে যেয়ে পড়লাম। আমার কানে হেডফোন খুলে আরো দূরে পড়লো। তারপর তার সাথে মারামারি করতে লাগলাম, কিন্তু যদি আমি মারি একটা, শালা লাথি মারি 3টা, কিছুতে পেরে উঠছে না। আমার অবস্থা শেষের দিকে, মাটির উপর গিয়ে পড়লাম। সেখান থেকে একটা লাথি মেরে দূরে ফেলে দিল। আমার অবস্থা খুব খারাপ, এর সাথে আমি পারবো না। तुझे हिम्मत किस आई रे? मुझे मारेंनी। তুই আমার দুশ্মন হো। हिम्मत है तो मार मुझे। এই কথা বলে আর একটা লাথি। হার মানলে চলবে না, বাংলার দুশ্মন, একে শেষ করতেই হবে। একটা শেষ চেষ্টা করি। আমি এবার ঝোপের ভিতরে হারিয়ে গেলাম, আর সেখানে কিছুক্ষণ বসে থাকলাম। এরপর গাছে উঠলাম। ওখানে গাছের লতি ধরে সোজা এসে কাঞ্চনের ডান হাতের সিনায় চাকু বসিয়ে দিলাম। আরেকটা চাকু হাতে নিয়ে বাম হাতে সিনায় দিলাম। এবার কাঞ্চন মাটিতে বসে পড়ল। এরপর আচ্ছা মতন কাঞ্চনকে ঘুষণও শুরু করলাম। একটা গাছের ডাল নিয়ে শালা গন্ডারকে মারলাম। এক পর্যায়ে সে আহত হলো। পাশে দেখলাম একটা রশি পড়ে আছে, আমি ওটা দিয়ে কাঞ্চনকে বেঁধে ফেললাম। আমি বসে পড়লাম। সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। আর তারপর আমি হেডফোন হাতে নিয়ে বললাম, আঙ্কেল আছেন? আপনার মেয়েকে খুঁজে নেন। আঙ্কেল এসে ট্রাকের ভিতর সব মেয়েদেরকে বের করলো। বাবা, আমার মেয়ে এখানে নাই। কি বলছেন? ভালো করে দেখছেন তো? হ্যাঁ। তাহলে কোথায় রাখতে পারে? এই মেয়েরা, তোমরা কি একটা ব্লু কালার ড্রেস পরা মেয়েকে দেখছো? তখন একটা মেয়ে বলল, হ্যাঁ স্যার, এই হারামজাদা তাকে অন্য কোথাও রাখছে। আমি কাঞ্চনকে ডেকে ঝুঁকে ঝুঁকে জ্ঞান ফেরাইলাম। এই বল, নীলা কই? हम तुझको मार डालेंगे। আগে এ তো বাতা, নীলা কাহা হে? আচ্ছা, আমি বাংলা দিয়ে বলতেছি। না, আমি জানি না। তুই কিডন্যাপ করছিস, অথচ তুই জানিস না? বলে দিলাম এই ঘুষি। না, আমি জানি না। এবার আমি একটা চাকু বের করে ওর পায়ে দিলাম। উফ,
বল নীলা কোথায়? বলছি বল। ওই ঘরে আছে। আঙ্কেল চলে গেল। আচ্ছা এটা বল, তুই নীলাকে কিডন্যাপ করলি পাচার করার জন্য, আবার নীলার বাবার কাছ থেকে টাকা চাইলি কেন? আমি ওকে কিডন্যাপ করিনি, ওকে কিডন্যাপ করছে রাশেদ। রাশেদ? হ্যাঁ রাশেদ, তার বাসা বাংলাদেশেই। আমাদের ইন্ডিয়া 100টা মেয়ের বাজেট হয়েছিল, কিন্তু একটা বড় শর্ট পড়ছে, সেজন্য আমরা রাশেদকে মেরে ওকে নিয়ে আসছি। ও আচ্ছা। আমাকে ছেড়ে দিন প্লিজ। দেবো, তবে সারা জীবনের জন্য। আমাকে মেরেন না প্লিজ। বাহ, তুই তো ভালোই বুঝোস। তোকে না মানলে আমার পাপ হবে। থামো আরিয়ান। তাকিয়ে দেখি কমান্ড স্যার আর রনি। আমি দাঁড়িয়ে সেলুট করলাম। স্যার আপনারা? হ্যাঁ, আমরা ইনফরমেশন পেয়ে ছুটে আসলাম। কিন্তু ইনফরমেশন কে দিল? আমি ফোন করেছিলাম কখন? যখন তুমি ওর হাতে মার খাচ্ছিলে তখন। ও সরি দোস্ত, এখানে তোকে পাঠানো আমার ঠিক হয়নি। আরে তেমন কিছু হয়নি। তুমি জানো তুমি কি করছো? একজন নামকরা সন্ত্রাসীকে ধরেছো, যে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশের মেয়েদের পাচার করে। হ্যাঁ স্যার, আর এদের সাহায্য করে আমাদের বাংলার কিছু বেমান। হ্যাঁ, আর তাই আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা কলঙ্কিত দেশ। স্যার এ আমাদের বাংলা ভাষাকে অপমান করছিল, বলছিল আই হেট বাংলা। শালা বলেই দিলাম লাথি। আই এম প্রাউড অফ ইউ মাই সান। আজ তুমি আইনের লোক না হয়েও দেশের জন্য যা করলে, আমরা আইনের লোক হয়েও পারিনি। স্যার দেশের জন্য শুধু আইনের লোক লড়বে, বাকিরা কি লড়তে পারে না? বাংলাকে রক্ষা করতে সমস্ত বাঙালি লড়াই করা উচিত, আর আমি সেটাই করেছি। কমান্ড স্যার আমায় জড়িয়ে ধরলো। দোস্ত তোর শরীর ভালো না, চল হাসপাতালে যাই। চল। তারপর ওদের গাড়িতে করে হাসপাতালে আসলাম। হাসপাতালে রাত হয়ে গেল। দোস্ত আজ তুই যা করছিস না, হ্যাপি। ওসব বাদ দে, বাসায় যাবি না? কিন্তু এভাবে আমায় বাসায় তো যাওয়া হবে না। কেন? আমার সারা শরীর ব্যান্ডেজ করা, আম্মু দেখলে কান্না শুরু করে দিবে। আমি বুঝিয়ে বলবো, চল। ওকে। তারপর রনির সাথে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আম্মু রান্না করতেছে। কি হয়েছে? আবার মারামারি করছিস তাই না? আসলে আম্মু অন্যদিকে তাকিয়ে হাই আন্টি। এবার ঘুরে তাকালো। আরে রনি বাবা তুমি? কি দেখছো আম্মু? তোর চোখে মুখে ব্যান্ডেজ কেন? কার সাথে মারামারি করছিস বল? আম্মু ওসব কিছু না। কতগুলো কেটেছে দেখি দেখি, এদিকে আয়। রনি কিছু বল না। আন্টি আমি বলছি। ও মারামারি করছে আর তুমি ওকে আমার কাছে আনছো? জেলে কেন ঢুকাওনি? আম্মু ও আজ যা করেছে তার জন্য জেল নয়, মেডেল পাওয়া উচিত। মানে কি করেছে আমার ছেলে? আজ আপনার ছেলে 100টা মেয়ের ইজ্জত প্রাণ দুটাই বাঁচিয়েছে। সত্যি তো? হ্যাঁ, নিজের জীবন বাজি রেখে এসব করেছে। বাবা, এতদিন ভাবতাম মারামারি করার জন্য তুই একদিন জেলে যাবি, কিন্তু আজ মারামারি করেই তুই এতগুলো মেয়েকে বাঁচালি। তোর কোনো ক্ষতি হয়নি তো? আরে আম্মু না, একটু খাবার দাও তো, ঘুমাবো। আচ্ছা আয়। রনি বাবা তুমিও আসো। না আন্টি থাক, আজ আসি। রনি আয় বস। আচ্ছা। তারপর আমি আর রনি খেতে বসলাম। আম্মু খেতে দিল। জানিস আজ এখানে তোকে পাঠানোর জন্য আমার চাকরি যেত। কেন? তোকে পাঠানোর পর আমি কমান্ড স্যারকে নিয়ে আসি, আর স্যার থানায় এসে সবাইকে চেক করতে লাগলো। কাউকে প্রশ্ন করে, আবার কাউকে বন্দুক ধরে, আবার কারো কার্ড দেখতে চায়, আর শফিকের কাছে কার্ড দেখতে চায়। শফিকের কার্ড তো আমার কাছে। তারপর আমায় ধরে। কি আর করার, সত্যিটা বলতে হলো। এরপর কন্ট্রোল অফিসে, সেম অফিসে, সব অফিসে ফোন করে, আর ওরা তোর কথা বলে। তখন আমি একটু চিন্তামুক্ত হয়েছিলাম। তারপর ওই নীলার বাবা তোর ফোন থেকে আমায় ফোন করে। ও হাইকমান্ড স্যার তোর এই কাজ দেখে খুব খুশি হয়েছে। ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রনি চলে গেল, আর আমি ঘুমিয়ে গেলাম।
শরীর খুব ব্যথা করছে, সেজন্য তাড়াতাড়ি ঘুম চলে আসলো। সারা রাতটা কোন দিক দিয়ে পার হলো টেরই পেলাম না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আরিয়ান, এই আরিয়ান, বলো। কলেজে যাবি না বাবা? যাব। উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। তুমি? আমার কেমন যেন হচ্ছে। আম্মু তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। রাতে একটু ঘুম কম হয়েছে, সেজন্য ঘুম আসতেছে। ও, তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম আর কলেজের দিকে রওনা হলাম। কলেজে যে শুরু হলো, কলেজে আসা মাত্রই। আয় ছোট লোক, এদিকে আয় তো। হ্যাঁ বলেন। আমার জুতায় কি যেন ফুটছে। তো আমি কি করব? কি করবি আবার? তোদের কাজ করবি। মানে? আমার জুতা পরিষ্কার করে দিবি। কি বলছেন? এর জন্য তোকে টাকা দিব। দেখেন, আমরা গরিব হতে পারি, কিন্তু টাকার ফকির না। আরে টাকার ফকির তো আপনারা। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? হ্যাঁ বলেছি। তুই জানিস তোর মতো ছোট লোককে আমি মনে করলে টাকা দিয়ে মাটি দিতে পারি? শোনেন, টাকার লোভ গরিবদের নাই, আপনাদেরই আছে। আর তাই আপনারাই লিখে দিন। কুত্তার বাচ্চা, তোকে আজ আমি। মিতু জুতা খুলে আমায় মারতে আসছে, এমন সময় পিছন থেকে রিয়া এসে মিতুর হাত ধরে নিল। মিতু, কি করছিস? পাগল হলি নাকি? জানিস এই ছোট লোক আমায় অপমান করে, আমার মুখে মুখে কথা বলে। তাতে কি হয়েছে? তুই তো আর ওকে কম অপমান করিস না। একদিন ও করলো তাতেই তুই এত রেগে গেলি? রিয়া, যা সত্যি তাই তো বললাম। তুই এই ছোট লোকের সাপোর্ট করছিস? তুই আমার বন্ধু নাকি এই ছোট লোকটার? আমি তোরই বন্ধু। চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, একদিন তোকে এই টাকার আমার পা ধরাবো, জেনে রাখিস। দেখা যাবে। তারপর সোজা ক্লাসে যাব। এমন সময় সজীব এসে সামনে দাঁড়ালো। কিরে ছোট লোক, কি খবর? আমার পথ ছাড়। ছাড়বো না, কি করবি কর। দেখ সজীব, রাগ উঠাস না। সজীব আমার ঘাড় ধাক্কা দিয়ে বলল, কি করবি রে তুই? হ্যাঁ, কি করবি ছোট লোক কোথাকার? এবার আর থেমে থাকতে পারলাম না। হাতের মুঠ মুজে দিলাম সজীবকে ঘুষি। তারপর মারামারি আরম্ভ। আমাদের মারামারি দেখে কলেজে সবাই চলে এলো, এমনকি মিতুও এলো। সব থেকে অবাক করার বিষয় হলো, মিতু আসা মাত্রই সজীব মিতুর কাছে চলে গেল। মিতু, আমায় বাঁচা, এই গুন্ডা আমায় মেরে ফেলবে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার বন্ধুকে মারিস? দেখেন, ওকে আমি কিছু করিনি, ও আগে আমার। ছোট লোকের বাচ্চা, ও তোমার ইজ্জত নষ্ট করার প্ল্যান করেছিল। এমন সময় আমি ওটা শুনে ফেলি আর আমি ওকে বাধা দেই। তারপর আমায় বলে, মিতুর জন্য তোর এত ফাটতেছে কেন? ও তোর কে হয়? তখন আমি বলি, মিতু আমার সব, ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। আর তারপর আমায় মারতে লাগে। কি ছোট লোক, তোর এত বড় সাহস আমায় নষ্ট করার প্ল্যান করিস? সত্যি আমি কিছু করিনি, এসব মিথ্যা। মিথ্যা, তাই না? মিথ্যা। তোদের মতো ছোট লোকের তো চরিত্রের ঠিক নাই, তোরা যা তা করতে পারিস। দেখেন, আমার যা বলবেন বলেন, কিন্তু আমার চরিত্র নিয়ে কিছু বলবেন না। আমার চরিত্র ভালো বলে এখনো আর প্রতিবাদ করিনি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? যত সব ছোট লোক। করলে অনেক কিছু পারবো, কিন্তু গরিব বলে চুপ থাকি। দেখ এবার আমি কি করি, তোকে জেলের ভাত খাওয়াবো। ক্রিমিনালের খাতা একবার নাম উঠলে আমার স্বপ্ন আর কোনোদিন সত্যি হবে না। আমি কোনোদিন আর্মি হতে পারবো না। না, এমন করবেন না প্লিজ। কেন, একটুতেই শেষ? প্লিজ আমার নামে কেস দিবেন না, তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। তাই? হ্যাঁ, আমায় মাফ করে দেন। দিতে পারি, তবে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। ইম্পসিবল। ওকে, তাহলে জেলের ভাত খা। আমি রাজি। আর কি করার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য তুমি মিতুর কি আর করার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য মিতুর পা ধরলাম। মিতু পা ছিটকান মেরে দূরে ফেলে দিল। ছি, আমার পা দুর্গন্ধ হয়ে গেল।
এই কথা শুনে কলেজে সবাই হাসতে লাগলো। সুদীপ সুযোগ পেয়ে হাত মেরে দিল। মিতু, আমায় মাফ করে দাও। আরে তুমি মাফ চাচ্ছ কেন? আমি তোমায় ভালোবাসি, এটা সবাই জেনে গেল।